সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজকে আবার হাজির হয়েছি আমাদের সেই আইসিটি ক্লাসের অধ্যায় 3 এই অধ্যায়ের আলোচনায়। তো প্রথমে শুরুতে আমি একটু চেক দিয়ে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে তোমরা কমেন্টে জানাবে, ক্লাসটি শেয়ার করে দাও, আর তোমাদের যার যার রোল তোমরা লিখে দাও। আচ্ছা, আমার কাছে ঠিক আছে। তো যাই হোক, আমরা গত ক্লাসের একটু আলোচনায় চলে যাই। সেটা ছিল যে গত ক্লাসে শেষে একটা ঘটনা ঘটে গেছিল, আমি পরে খেয়াল করছি যে গত ক্লাসের এই উদ্দীপকটা নিয়ে যখন আমরা সর্বশেষ আলোচনায় ছিলাম, তো আমি এই প্রথম গ নাম্বারের 50% কমপ্লিট করতে পারছিলাম, আর বাদ বাকি দেখি আমার ক্লাসটা কেটে গিয়েছিল। তো আমি ওই গত ক্লাসের ওইটাকে একটু রিপিট করব, অর্থাৎ ওই আলোচনাটা শেষ করব। শেষ করার পর আজকের আমাদের আলোচনা হলো আসলে মূলত চিহ্নযুক্ত সংখ্যা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের আলোচনার চিহ্নযুক্ত সংখ্যা, আর গত ক্লাসের আমার আলোচনার এখানে যেটা এটা আমরা কমপ্লিট করব। আর আমাদের কালাম স্যার বলেছিলেন যে আমি হয়তোবা বিয়োগের কিছু উদ্দীপক দেখাবো। তো বিয়োগের ক্ষেত্রে উদ্দীপক আর এখন দেখাচ্ছি না। আমরা এই টপিকটা যখন কমপ্লিট করব, বা আমাদের এরপর আরেকটা টপিক আছে কম্পিউটার কোডিং, সেই টপিকটাও যখন কমপ্লিট করব, এই দুইটা টপিক কমপ্লিট করার পর আবার শেষে আমি হয়তোবা স্যাররা সবাই মিলে আমরা কিছু উদ্দীপক আবার প্র্যাকটিস করব। তো আমরা গত ক্লাসের এটা আমরা 50% করছিলাম, আমরা এটা একটু কমপ্লিট করি। তো সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো। তো দেখো, আমরা গত ক্লাসে বলেছিলাম উমর তার মামা আইসিটিতে প্রথম বর্ষ সমাপনী ও নির্বাচনী পরীক্ষায় কত নম্বর পেয়েছে জানতে চাইলে সে বলল যথাক্রমে এত এত। বিষয়টা আসলে মূলত এরকম যে ধরো ক্লাস 3-4-এ বা এরকম ক্লাসে যখন থাকছে তখন এরকম ছিল যে তুমি একটা অর্ধবার্ষিক পরীক্ষায় ধরো আইসিটি ধর বাংলায় পেয়েছো তুমি 50, তারপর বার্ষিক পরীক্ষায় বাংলায় পেয়েছো ধরো 70। তো আমি প্রশ্ন করলাম এরকম যে ওমর কোন পরীক্ষায় বা তুমি কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছো, তাহলে 50 থেকে 70 বড়। তো তখন আমরা বলবো যে 70 কোন পরীক্ষা পেয়েছে, বার্ষিক পরীক্ষা। তাহলে তুমি কি বলবা যে যেহেতু 50 থেকে 70 বড়, তাই 70 তাই তুমি বা ওমর বার্ষিক পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। এখানেও কিন্তু ওই ঘটনাটাই, জাস্ট ওমর তার প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় যে মার্কটা পেয়েছে সেটা সে বলেছে বাইনারিতে, আর নির্বাচনী পরীক্ষায় যে মার্কটি পেয়েছে সেটা সে বলেছে কিসে, অক্টালে। ঠিক আছে, এখন দুইটার মধ্যে কোনটা বড় আমরা কোন জায়গায় নিয়ে গেলে সহজে বুঝবো। আমরা সেদিনও বলেছিলাম যে সাধারণত আমাদের ক্লাসের মার্কগুলো তো স্যাররা তোমাদেরকে দিয়ে থাকেন কোন সংখ্যা পদ্ধতিতে, অর্থাৎ প্রচলিত যে সংখ্যা পদ্ধতি ওই সংখ্যা পদ্ধতিতে। তো আমাদের প্রচলিত দৈনন্দিন জীবনের চলাফেরার জন্য সংখ্যা পদ্ধতি হলো দশমিক, অর্থাৎ স্যাররা যে মার্ক আমাদের দিয়ে থাকেন সেটা আসলে দশমিক সংখ্যা পদ্ধতিতে দিয়ে থাকেন। তাহলে আমাদের এটা আছে বাইনারি, এটাকে নিয়ে যাবো আমরা দশমিকে, এটা আছে অক্টাল, সেটাকেও নিয়ে যাবো দশমিকে। তখন দুইটা একই সংখ্যা পদ্ধতিতে হয়ে গেল। এখন আমরা দেখব যে দুইটার মধ্যে কোনটা বড়, যেটা বড় সে ওই পরীক্ষাটাতে কি বেশি মার্ক পেয়েছে। তো আমরা সেই দিন এই সমস্যার সমাধানটা, আর পরেরটা বলছে কি হেক্সাডেসিমেল সংখ্যা 5 ভিত্তিক। আচ্ছা, আমরা গ নাম্বারের সলিউশনটা একটু দ্রুত করে ফেলি যেহেতু গত ক্লাসের আলোচনা। লিখি যে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা, প্রথম সংক্ষেপে লিখি বর্ষ, তোমরা আরো সুন্দর করে লিখবে সমাপনী পরীক্ষায় প্রাপ্ত নম্বর কত, 1000000 এরকম ছিল। সেটা আমরা সেই দিন নির্ণয় করছিলাম। এই বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমেলের সাথে থেকে দশমিক, এগুলো যেন একই নিয়ম। প্রথমে আমরা কি বলেছিলাম
যে প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা ভিত্তি গুণন করে দেব। এইখানে যে ভিত্তিটা থাকবে, এখানে আছে 2, তাহলে 1-এর সাথে 2, 0-এর সাথে 2, আবার 0-এর সাথে 2, আবার 0-এর সাথে 2, 0-এর সাথে 2, 0-এর সাথে 2 যোগ 0, 2। তাহলে 0 ছিল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে। তারপর আমাদের স্যাররা দেখিয়েছেন এখানে পাওয়ার সেট করতে হয়। তো প্রথমটার অবস্থান 0 এরকম করে চিন্তা করা হয়েছিল। 0, 1, 2, 3, 4, 5, 6। এরপর আমরা সূচকের নিয়মে মানটা বসিয়ে দেব। তাহলে 1 গুণ 2 টু দি পাওয়ার 6, তোমরা দেখো ক্যালকুলেটরে আমাদের হবে 64 যোগ 0-এর সাথে যা গুণন করো 0, 0, 0, 0, 0, 0। ঠিক আছে। এরপর আমরা দেখি 1-এর সাথে 64 গুণন করলে 64, তার সাথে +0 গুণন করলে 64 আসবে। এটা আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে পেলাম? আমরা এটা পেলাম দশমিক সংখ্যা পদ্ধতিতে। অর্থাৎ আসলে সে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় একজাক্ট মার্ক পেয়েছে কত? পেয়েছে 64। এখন আসি নির্বাচনী পরীক্ষায়। নির্বাচনী পরীক্ষায় প্রাপ্ত নম্বর 1, 1, 1, 8। একইভাবে প্রত্যেকটার সাথে আমরা ভিত্তি করে দিব গুণন। 1 গুণন 8 যোগ, আর মাঝখানে দিব আমরা যোগ চিহ্ন। গত ক্লাসে আমাদের এখানে আমার ক্লাসটা কেটে গিয়েছিল। এখন আসি প্রথমটার অবস্থান, এখান থেকে 0, 1, 2। তার 1 এর সাথে 8-এর উপর স্কোয়ার, 8-8 64, 64। 1 গুণন 8 প্লাস 1 গুণন, হ্যাঁ আমরা জানি সূচকের নিয়মে কোনো ভিত্তি যাই থাকে এর উপর যদি পাওয়ার 0 থাকে ফলাফল হলো 1। তাহলে 64 প্লাস 8 প্লাস 1 সমান সমান 73। দেখো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। আমরা একটু তোমাদের সাথে দেখে আসি কে কে ক্লাসে জয়েন করেছো। আচ্ছা, অনেকেই জয়েন করেছো। তোমরা কমেন্টে জানাবে কোনো প্রবলেম থাকলে। আমরা একটু 2-একটা কমেন্ট দেখি। আচ্ছা, শুধু আচ্ছা সবাই শুধু রুল লিখে দিয়েছো, কমেন্টে আর কিছু লেখা হয়নি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝেছি। তাহলে দেখো এই আসলে সে নির্বাচনী পরীক্ষা পেয়েছে কত? 73। এটাও দশমিক সংখ্যা পদ্ধতি, এটাও দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এই 64 আর 73 আমরা যদি বলি এই দুইটার মধ্যে বড়কে, আমরা ইজিলি জানি 73। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এরকম করে লিখতে পারি যে 73 গ্রেটার দেন 64, অতএব ওমর কোন পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে? নির্বাচনী। 73 কোন পরীক্ষা? যথাক্রমে এটা ছিল প্রথম বর্ষ সমাপনী, এটা ছিল নির্বাচনী। নির্বাচনী পরীক্ষায় বেশি নম্বর পেয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা সলভ করে দিব। দিলে আমাদের মার্ক এরকম 3 থাকলে 3-এ 3 পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা যতগুলো আমাদের আলোচনা হয়েছে সংখ্যা পদ্ধতি, রূপান্তর, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, হ্যাঁ এগুলোর উপর তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার জন্য আমাদের এক্সট্রা কিছু বই প্রয়োজন হলে মাহবুবুর রহমানের বই আছে, বইটা নিতে পারো। নিয়ে দেখবে যে অধ্যায়টার শেষে অনেকগুলা উদ্দীপক আছে, সেই উদ্দীপকগুলা প্র্যাকটিস করবে। আর ওই উদ্দীপকের আলোকে বিগত বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো ওখানে দেওয়া আছে, সেগুলো সলভ করবে। আরও এক্সট্রা কিছু প্রশ্ন আছে, সেগুলো সলভ করার চেষ্টা করবে। সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, এখন আসি আমরা ঘ নাম্বার প্রশ্নের আনসার। উদ্দীপকের হেক্সাডেসিমেল সংখ্যাটিকে 5 ভিত্তিক
দেখো আমরা এ পর্যন্ত যতগুলো সংখ্যা পদ্ধতি অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি শিখেছিলাম 4 ধরন ছিল। প্রথমটি ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তারপরে ছিল তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি এবং ছিল হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল যেটা দশমিক সেটা ছিল 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সেটা ছিল 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, আবার হেক্সাডেসিমেল সেটা ছিল কি 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিন্তু আমরা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কিন্তু পড়ি নাই। তো আমরা যখন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমি একটা ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস, যখন বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলাম তখন আমরা বলেছিলাম 2 দ্বারা ভাগ পূর্ণ অংশে এবং ভগ্নাংশে অংশে বা ভগ্নাংশ অংশে 2 দ্বারা গুণন। ঠিক আছে, সেম অক্টালের ক্ষেত্রে যখন দশমিক থেকে অক্টাল 8 দ্বারা ভাগ পূর্ণ অংশে ভগ্নাংশে 8 দ্বারা গুণন। তারপর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে অর্থাৎ দশমিক থেকে যখন হেক্সাডেসিমেলে রূপান্তর করেছিলাম 16 দ্বারা ভাগ এবং ছিল 16 দ্বারা গুণন। তো আমরা বলেছিলাম এই 3টার জন্য একই নিয়ম। তো ওই 3টা যদি এরকম হয় তাহলে আমাদের যদি 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থাকতো তাহলে আমরা কি করতাম, বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ধরো আছে, তাহলে আমরা ওই একই নিয়মে যে দশমিক থেকে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে চাই ওই 2 ভিত্তিক যেভাবে, 8 ভিত্তিক যেভাবে, 16 ভিত্তিক যেভাবে, 5 ভিত্তিক সেম। পূর্ণ অংশে করব 5 দ্বারা ভাগ, ভগ্নাংশে করব আমরা 5 দ্বারা গুণন। ঠিক আছে, তো এখন দেখি আমাদের যে সংখ্যাটি আছে অর্থাৎ উদ্দীপকের হেক্সাডেসিমেল সংখ্যা 4e, এই যে সংখ্যাটি আছে সেটা কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমরা জানি দশমিক থেকে তোমার বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, কিন্তু দশমিক থেকে 5 ভিত্তিক তো জানি না। ঠিক আছে, তো নিয়ম তো একই হবে। তো আমরা জানি দশমিক থেকে, কিন্তু সংখ্যাটি তো আছে তোমার কিসে, হেক্সাডেসিমেলে। তাহলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে যে হেক্সাডেসিমেল এই সংখ্যাটিকে আমরা কোথায় নিয়ে যাব, প্রথমে আমরা নিয়ে যাব দশমিক সংখ্যা পদ্ধতিতে। তারপর তো আমরা জানি দশমিক থেকে কিভাবে বাইনারি, অক্টাল বা 2 ভিত্তিক, 8 ভিত্তিক, 16 ভিত্তিক, 5 ভিত্তিক, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, যে ভিত্তিকই বলুক না কেন আমরা একই নিয়মে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে প্রথমে আমাদের কাজ হলো এই সংখ্যাটিকে আমরা কোথায় নিয়ে যাব, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, দশমিকে। তাহলে ঘ নম্বরের উত্তর হেক্সাডেসিমেল সংখ্যাটি হলো হেক্সাডেসিমেল সংখ্যাটি কত, 4e। এখান থেকে দশমিকে নেওয়ার নিয়ম ওই একইভাবে, যে ভিত্তিটা থাকবো সে ভিত্তি দিব গুণন, তারপরে দিব প্লাস, আবার ডিজিট, আবার ভিত্তি গুণন, আর তো নাই। এখন অবস্থান এটাকে 0 0, ভিত্তির উপর পাওয়ার 0, এটা 1, আমরা ভিত্তির উপর পাওয়ার দিব 1। এরপর 4 গুণন 16, ই মানে হলো তোমার 14। আমরা জানি ভিত্তির উপর পাওয়ার যদি 0 থাকে ফলাফল 1। এরপর দেখো 4 16 64 যোগ 14, ফলাফল হলো আমাদের 78। এটা হলো কি আমাদের দশমিক। এখন এই দশমিক থেকে আমরা যদি বলতাম বাইনারি তাহলে 2 দ্বারা ভাগ, আমরা যদি বলতাম অক্টাল তাহলে 8 দ্বারা ভাগ করতাম, আমরা যদি বলতাম হেক্সাডেসিমেল তাহলে 16 দ্বারা ভাগ করতাম। এখন আমাদের বলছে কি 5 ভিত্তিক সংখ্যায় প্রকাশ। ঠিক আছে, তাহলে 5 ভিত্তিক সংখ্যায় যদি প্রকাশ করি তাহলে এই 78কে আমরা কি করব, 5 দ্বারা করব ভাগ। তোমরা নিচে নিচে করবে, আমার এখানে জায়গা নিচে হয়তো বা নাও হতে পারে। তাহলে 5 দ্বারা করব ভাগ। 5 দ্বারা 78কে ভাগ করলে আমরা দেখি 5 15 75 থাকবে কত, 3। আমরা জানি এই ফলাফল এটা হয় এই জায়গায় এবং এই অবশিষ্ট হাইফেন দিয়ে আমরা এইভাবে লিখি। এরপর আবার এটাকে আমরা ভাগ করব, কারণ আমাদের টার্গেট হলো, আমরা জানি প্রথম ক্লাসে বলেছিলাম এখানে 0 আনা। 5 দ্বারা ভাগ, তাহলে ভাগ করলে এবার দেখো এটা কিন্তু রাফ, না করলেও চলবে। 5 দ্বারা ভাগ, তাহলে 3 15 অবশিষ্ট 0, তাহলে ফলাফল হলো 3 অবশিষ্ট 0। আবার 5 দ্বারা ভাগ, ভাগ করা যায় না যেহেতু এটা ছোট, সো এখানে আমরা লিখে দিব 0 এবং এটাই তখন থাকবে অবশিষ্ট হিসেবে। অতএব
4e, এত এর সমতুল্য, এত হলো দশমিক, এবং 5 ভিত্তিক হলো নিচ থেকে উপর দিকে চিন্তা করতে হয়, তাই না? তো 3 0 তারপরে কি 3 ভিত্তি হবে 5। এই হলো আমাদের আনসার। ঠিক আছে, আমি আবারও একটু দেখে নেই তোমরা যারা ক্লাসে জয়েন করে আসো। আচ্ছা, তাহলে আচ্ছা, এখন আমরা চলে যাই আজকের আলোচনা, চিহ্নযুক্ত সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের বোর্ডে অনেক ধরনের প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, চিহ্নযুক্ত সংখ্যা। আচ্ছা, প্রথমে আসি, চিহ্নযুক্ত সংখ্যা বলতে আমরা কি বুঝি? যখন কোনো সংখ্যার পূর্বে ধনাত্মক অথবা ঋণাত্মক চিহ্ন থাকে তখন সেই সংখ্যাকে আমরা বলি চিহ্নযুক্ত সংখ্যা। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি বলি এরকম যে +7, তাহলে এটা হলো আমাদের সংখ্যা, তার আগে আছে কি প্লাস চিহ্ন, তাহলে এটাকে আমরা কি বলি? ধনাত্মক সংখ্যা বলি। তারপরে আসো এরকম দিলাম, তাহলে এটাকে আমরা কি বলি? ঋণাত্মক সংখ্যা। কেন নয়, যে এই যে সংখ্যা এখানে যেটা আছে, আমরা এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখেছি, এই যে সংখ্যাটি আছে এটার আগে আছে আমাদের কি মাইনাস চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন, এই কারণে এটাকে বলতেছি আমরা ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এখন আসি যে এটা তো আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে লিখছি, এখন কম্পিউটারের মধ্যে এই যে সংখ্যাগুলো যে আমরা লিখছি 7 5, আমি যখন কিবোর্ড থেকে বা আমরা কোনো ইনপুট কম্পিউটারে দিলাম তখন ক্যালকুলেশনের জন্য ধরো সেই সংখ্যাটা কি 7 যদি দেই, সে কি 7 পাবে? না। তোমরা এতদিন ক্লাস করে জানতে পেরেছো যে কম্পিউটার এই দশমিক এগুলো বুঝে না, সে বুঝে কি বাইনারি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমি দিলাম 7, 7-এর যত বাইনারি কম্পিউটারের মধ্যে ওই 7-এর বাইনারিটা স্টোর হয়। আমি দিলাম 5, 5-এর যত বাইনারি কম্পিউটারের মধ্যে কত ঢুকবে? 5-এর ওই বাইনারি মানটি তার মেমোরিতে থাকবে। এখন আসো যে এই যে চিহ্ন প্লাস মাইনাস, আমরা প্লাস মাইনাস ব্যবহার করতেছি, এখন যদি বলি তাহলে এই চিহ্নগুলা কম্পিউটারের মধ্যে কিভাবে থাকে? এই চিহ্নগুলাও কম্পিউটারের মধ্যে বাইনারির ডিজিট হিসেবে পাওয়া যায়। তো চিহ্ন প্লাসের জন্য কোন ডিজিট বরাদ্দ এবং চিহ্ন মাইনাসের জন্য কোন ডিজিট বরাদ্দ, আমি খুবই সংক্ষেপে এবং সহজে একটু বোঝানোর চেষ্টা করতেছি। প্লাস যদি থাকে প্লাস চিহ্ন তাহলে কম্পিউটারের মধ্যে সেটা আমরা পাবো কি 0 হিসেবে, যদি থাকে মাইনাস চিহ্ন তাহলে সেটা কম্পিউটারের মধ্যে আমরা পাবো কি 1 হিসেবে। ঠিক আছে, তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমাদের অবজেক্টিভ বটে, যে কি প্লাস কম্পিউটারের মধ্যে পাওয়া যাবে 0। হ্যাঁ, তাহলে আমরা যেটা বুঝি আমাদের বোধগম্য প্লাস, কম্পিউটার বুঝে সেটা কি 0। আমাদের বোধগম্য হলো তোমার 1, মাইনাস কম্পিউটারের বোধগম্য হলো সেটা 1। এখন অর্থাৎ তাহলে 7-এর জন্য বাইনারি মান এবং তার আগে আছে প্লাস, তার মানে তার জন্য বরাদ্দ হবে 0। তারপরে 5-এর তোমার বাইনারি মান, তার আগে আছে মাইনাস, এই কারণে হবে তার আগে 1। ঠিক আছে, এখন আসি যে কম্পিউটার এগুলো ক্যালকুলেশনের সময় কোথায় কিভাবে স্টোর হয়, একটু ছোট্ট ধারণা দেই। এটা নিয়ে আরও বিস্তারিত আমাদের অধ্যায় 3-এর দ্বিতীয় অংশে যখন আমরা আলোচনা করব তখন বিস্তারিত বলবো। এই ক্যালকুলেশনের জন্য কম্পিউটার একটা পার্ট আমরা জানি হার্ডওয়্যারের, সেটা হলো সিপিইউ বলে কথা আমরা জানি। সিপিইউ বলতে তোমরা একটা এরকম বক্স মনে করো, আসলে এটা আসলে ক্যাচিং। সিপিইউ ওই বক্সের ভিতরে থাকে একটা কুলিং ফ্যান আছে, ওই ফ্যানের নিচে আমাদের পরিস্থিতি স্বাভাবিক হোক, আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া করি, আমরা এগুলো খুলে খুলে তোমাদেরকে দেখাবো। তো ওর ভিতরে ছোট্ট একটা চিপ আছে, এই চিপটা অনেক দামি, সেটাকে বলা হয় প্রসেসর বা মাইক্রো প্রসেসর। ঠিক আছে, এই মাইক্রো প্রসেসরের মধ্যে ছোট্ট মেমোরি আছে যেগুলোকে বলি আমরা রেজিস্টার। ঠিক আছে, সো সেই রেজিস্টার ওই মেমোরিতে তোমার এই যে আমরা যে সংখ্যাগুলো ক্যালকুলেশনের জন্য দেই
হ্যাঁ ওই মেমোরিতে সে প্রথমে স্টোর করবে। যেমন আমি তোমাকে যদি বলি 7 এবং 5 যোগ করো, তাহলে প্রথমে 7 শুনি, হ্যাঁ আমরা হয়তো এখন বড় হয়ে গেছি তৎক্ষণাৎ বলে দিচ্ছি, কিন্তু যদি একটু ছোট বয়সের কথা চিন্তা করো তাহলে কিভাবে কি করা হয়। 7-এর কথাটা আমরা শুনি, তারপর 5-এর কথাটা শুনলাম, তারপর বলি যে যদি বলা হয় যোগ, তাহলে বলি কি 7 আর 5 যোগ করলে হয় 12। ঠিক আছে, কম্পিউটার সেম একই ঘটনা ঘটে। প্রথমে একটা ইনপুট দিলাম ধর 7, সে তার মেমোরিতে প্রবেশ করে। মেমোরি বলতে কি ওই মাইক্রোপ্রসেসরের মধ্যে রেজিস্টারের মধ্যে প্রবেশ করে। তারপর 5 সেও ওই মাইক্রোপ্রসেসরের রেজিস্টারের মধ্যে প্রবেশ করে। তারপরে যোগ চিহ্নে ফলাফল, ওই ফলাফলটাও প্রসেসরের ওই মাইক্রোপ্রসেসর রেজিস্টারের মধ্যে প্রবেশ করে। তারপর সেটা প্রকাশ করে আমাদের ডিসপ্লেতে দেখিয়ে দেয়। এখন ওই মাইক্রোপ্রসেসরের রেজিস্টারের মেমোরিটা কেমন হয়, কত বিটের, ওগুলো আমরা যদি আনুমানিক চিন্তা করি এরকম করে আসলে সর্বনিম্ন হলো তোমার 8 বিট, 1 2 3 4 5 6 7 8, 16 বিট হয়ে থাকে, 32 বিট হয়ে থাকে। ঠিক আছে, এখন ধরো আমি একটা সংখ্যা 7, এই সংখ্যাটা প্রথমে দিব, তাহলে কিভাবে, এখানে ঘর আছে কয়টি, 8টি। তো আমরা জানি যে কম্পিউটারের মধ্যে 7 তো 7 থাকবে না, সেখানে কি হিসেবে থাকবে, বাইনারি মান হিসেবে। এখন আমরা বলি যে 7-এর বাইনারি কত। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি 0 থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি মানটা একটু পড়তে পড়তে একটু আত্মস্থ করে ফেলবা, বলার সাথে যেন তুমি বলতে পারবো 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1 0, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 1 0 0, এরকম করে আমরা মুখস্থ করে ফেলবো মোটামুটি বলা চলে। অর্থাৎ বলার সাথেই যেন তুমি পারো। যেমন আমরা রসায়নে পড়েছিলাম যে পারমাণবিক সংখ্যা অনুসারে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, স্যাররা যেমন বলেছে, আমরাও বলি যে 0 থেকে 15 পর্যন্ত দশমিক সংখ্যা বাইনারি মানটা একটু বুঝে, প্রথমে বুঝে তারপর সুন্দর বলার সাথে যেন বলতে পারো, এরকম মুখস্থই করে ফেলবে। এছাড়াও বিভিন্ন টেকনিক আছে, আমরা টেকনিক তোমাদের শিখিয়েছি। তোমার কি বলে ভাগ পদ্ধতিতে আরও টেকনিক আছে, যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ধরো 2-এর বাইনারি বের করবা, প্রথমে এটা লিখবা, এরকম করে লিখবা 1 2 4 8 16। অর্থাৎ দেখো আমি লিখছি কিভাবে, 1 ডান থেকে বাম দিকে লিখবি, 1-এর ডবল কত 2, 2-এর দ্বিগুণ কত 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ কত হবে 32, 32-এর দ্বিগুণ 64, এরকম করে লিখবা। লেখার পরে ধরো তোমাকে বললাম 7-এর বাইনারি বের করো। মুখস্থ থাকলে তো ভালো, এটাও একটা টেকনিক। তবে পরীক্ষার খাতায় যদি আসে এরকম এই টেকনিক ফলো করবে না, আমরা এগুলো টেকনিক ফলো করব বিভিন্ন MCQ প্রশ্নের সমাধানের ক্ষেত্রে। 7-এর বাইনারি বের করব। এখন এইখানে যতগুলো সংখ্যা আছে, কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়, দেখো 4 আর 2 আর 1, এই 3টা সংখ্যা যোগ করলে 7 হয়। যে যে সংখ্যা আমরা ব্যবহার করব তার নিচে দিব 1, আর যেগুলো ব্যবহার করব না সেগুলোর নিচে দিব আমরা 0। এগুলো ব্যবহার করিনি, এর নিচে দিব আমরা 0। কিন্তু সামনে 0 দেওয়া ভ্যালুলেস, দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে মূলত আমরা পেলাম কি 1 1 1। তুমি ভাগ পদ্ধতিতে করো, দেখো 7-এর বাইনারি কিন্তু 1 1 1ই হবে। তার মানে 7-এর বাইনারি কত পেলাম 1 1 1। এখন তোমাদেরকে যদি বলি যে 5-এর বাইনারি বের করো, এগুলো শুধু পূর্ণ অংশের ক্ষেত্রে ছোট্ট একটা টেকনিক। যে 5-এর বাইনারি যদি বলি কত হবে, তুমি এখন যোগ করো, কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে কত হয় 5। আমি বলেছি যে সকল সংখ্যা ব্যবহার করে এই যোগফলটি পাওয়া যায়, অর্থাৎ 4 আর এবং 1 ব্যবহার করে যোগফল পেলাম কত 5, তার নিচে দিব 1। তাহলে দেখো 4 আর 1 যোগ করে 5 হয়েছে, কিন্তু এই কারণে এগুলো নিচে দিছি 1। আর যেটা ব্যবহার করিনি সেটা নিচে দিব আমরা 0। তাহলে 5-এর বাইনারি দেখো কত পেলাম 1 0 1। ঠিক আছে, তোমরা দেখো 5-এর বাইনারি কিন্তু 1 0 1। ধরো 10-এর বাইনারি বের করবে, এখন বলো কত কত যোগ করলে 10 হবে, 8 আর 2 যোগ করলে হবে 10। ঠিক আছে, তাহলে যে দুটো সংখ্যা যোগ করে 10 পেলাম তার নিচে দিব আমরা 1, আর বাদ বাকি 0। বামে এই 1 যেখানে আছে তার বামে 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। 10-এর বাইনারি তোমরা দেখো
1010। ঠিক আছে, তাহলে আমরা ওই একটা টেকনিক আমরা শিখলাম, মাঝে মধ্যে আমাদের এটা প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, তবে ওইটা কিন্তু পূর্ণ অংশের ক্ষেত্রে বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে আমরা দেখো 7-এর বাইনারি পেলাম কত, 1111। এখন এই বাইনারি মান এক একটা ঘর এক একটা ডিজিট স্টোর করে, আর এই ডিজিটগুলো হলো বাইনারি ডিজিট। আর বাইনারি ডিজিটকে আমরা কি বলে থাকি, বিট বলে থাকি। তার মানে এখানে 3 বিট কিন্তু আছে, 111, তাই না? তাহলে এক একটা ঘর এক একটা সেল এক একটা কি স্টোর করে, এক একটা বিট স্টোর করে। এখন কোন জায়গা থেকে আমরা শুরু করব? আমাদের নিয়ম হলো ডান থেকে বাম দিকে। তাহলে সর্বডানে 1, আমরা এই 1 এখানে লিখছি, তারপর 1 এখানে লিখছি, এই 1 এখানে লিখছি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চিন্তা করতেছি +7 কিভাবে স্টোর হয়। +7, তাহলে 7-এর জন্য আমরা লিখলাম। এখন প্লাসের জন্য আমরা দেখি কি, যে প্লাসের জন্য ডিজিট বরাদ্দ হলো আমরা 0। এখন কোন জায়গায় বসাবো? এখানে তো সেল ফাঁকা আছে কয়টা, 1 2 3 4 5। আমাদের এই রেজিস্টারের এই 8 বিট রেজিস্টার যদি হয়ে থাকে, তাহলে এই 8 বিট রেজিস্টারের সর্ববামের 8 নাম্বার, এটা 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার এই জায়গাটা, এটা হলো তোমার চিহ্ন বিটের জায়গা। তাহলে বলো প্লাসের জন্য চিহ্ন বিট কত, 0, এখানে বসবে 0। আর যে সেলগুলো আমাদের ফাঁকা থাকলো, আমরা এরকম ফাঁকা রাখবো না, ফাঁকা না রেখে এই সেলগুলোতে আমরা কি দিয়ে দিব, ফাঁকা থাকলে 0 দিয়ে দিব। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে ফেলছি। এখন ধরো আমরা চাচ্ছি +7 এর জায়গায় ধরো আমি বললাম যে +6, তাহলে কি বলবে বলো তো একজন, তোমরা লিখো তো। হ্যাঁ, +6-এর জন্য আমি একটু কমেন্টে দেখে আসি। +6-এর জন্য লিখে ফেলো। আচ্ছা, তাহলে তোমরা হয়তোবা অনেকেই খাতার ভিতর লিখছো, কমেন্টও হয়তোবা জানাওনি, আমি একটু তাহলে আমি লিখে ফেলি। তাহলে 6, আমরা জানি 6-এর বাইনারি কত, তোমরা ক্যালকুলেট করে দেখো। 6-এর বাইনারি হবে 110। তাহলে সর্বডানে কি আছে, 0, আমরা ডান থেকে বাম দিকে বসাবো, তাহলে এখানে বসবে 0। তারপর কি আছে, 1 1, তারপর কি আছে 1 1। প্লাসের জন্য বরাদ্দ কি, 0। কত নম্বর বিটে সেলে বসবে, 8 নম্বর সেলে বসবে, অর্থাৎ 8 নম্বর বিট হবে এই প্লাসের জন্য, বা প্লাস থাকলে 0, মাইনাস থাকলে 1। আর বাদ বাকি যে সেলগুলো ফাঁকা থাকবে সেগুলো আমরা কি দ্বারা ফিল আপ করবো, 0 দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা একটু বুঝছি। এখন আসি, ধরো -5, আমরা যদি বলি -5, -5, এটা তো হলো কি আমাদের চিহ্ন বিট। -5, আমরা জানি 5-এর বাইনারি কত, সবাই 5-এর বাইনারিটা বের করে ফেলো। 1 2 3 4 5 6 7 8। তাহলে 5-এর বাইনারি, তাহলে 5-এর বাইনারি বের করি। 5-এর বাইনারি আমরা জানি 101। ঠিক আছে, আমরা ব্যাখ্যা দিয়েছি, এইভাবে তুমি বের করতে পারো যে কি 1 2 4 হ্যাঁ 8 16, কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1। তো যেগুলো ব্যবহার করব তার নিচে দিব আমরা 1, আর বাদ বাকি 0। তবে এই পাশে 0 দেওয়ার কোনো মানে হয় না, অর্থাৎ এই পাশে যখন 1 আসবে তার বাম পাশে আর কখনো 0 দেওয়ার প্রয়োজন পড়ে না বা দিব না। আর মাঝখানে যদি ফাঁকা থাকে বা ডানে যদি ফাঁকা থাকে সেগুলো আমরা অবশ্যই 0 দ্বারা ফিল আপ করবো। তাহলে 5-এর বাইনারি মান পেলাম 101, তার সর্বডানে 1 1,
তারপরে কি 0 0, তারপরে কি 1 1, মাইনাসের জন্য বরাদ্দ কি হবে 1, আর বাদ বাকি সেল ফাঁকা থাকবে না, সেগুলো কি দ্বারা ফিল আপ করবো 0 দ্বারা ফিল আপ করবো। তাহলে আমরা বুঝে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন ধনাত্মক সংখ্যা কম্পিউটারে যখন স্টোর হয় সেই রেজিস্টারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ঋণাত্মক সংখ্যা কম্পিউটারে স্টোর হওয়ার পিছনে একটু সমস্যা আছে। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা কম্পিউটারে স্টোর হওয়ার পিছনে 3 ধরনের মতভেদও আছে, এবং সর্বশেষ আপডেটেড যেটা সেটা সম্পর্কে আমরা জানবো। তার আগে একটু প্রাক্তন জানবো। যেমন আমরা রসায়নেও পড়েছিলাম রাদারফোর্ড পরমাণু মডেল, বোর মডেল। আমরা যদি বলি দুইটার মধ্যে সর্বশেষ আপডেট যেমন বোর মডেল, আগেরগুলো টিকিনি বা সীমাবদ্ধতা ছিল, সেরকম এখানেও আমাদের ঋণাত্মক সংখ্যা কম্পিউটারে স্টোর হওয়ার পিছনে 3টা পদ্ধতি আছে। একটিকে বলি আমরা প্রকৃত মান গঠন পদ্ধতি, আরেকটিকে বলি আমরা 1-এর পরিপূরক, আরেকটিকে বলি আমরা 2-এর পরিপূরক। সর্বশেষ আপডেটেড বা বর্তমান চলমান যেটা, সেটা হলো 2-এর পরিপূরক। তো আমরা এখানে ঋণাত্মক সংখ্যা স্টোর হওয়ার যে নিয়মটা আমরা এখন বলেছি, এটা আসলে একটু ব্যাকডেটেড, তবে এর নাম যেটা সেটা আমরা একটু লিখি। সেটা হলো এটা প্রকৃত মান গঠন। তারপর ধরো আমরা এটা করি, চিন্তা করি +5 1 0, এটাকে 0 দেই, এটা 1 দেই, তাহলে -5 এর প্রকৃত মান গঠন পদ্ধতির আলোকে এটা। তাহলে যদি একটু ধনাত্মকের সাথে চিন্তা করি, ধনাত্মক যেরকম ঋণাত্মকও সেম, অর্থাৎ এই 8 নম্বর বিটটা শুধু খালি চেঞ্জ, যে প্লাসের জন্য 0, মাইনাসের জন্য 1, আর এই 7 বিট কিন্তু আসলে মূলত সংখ্যার মান। তো 7 বিটের মধ্যে এই 4টা তো ভ্যালুলেস, প্রথমে 0 থাকলে ভ্যালুলেস, তাহলে 101 101 মানে কি 5, তাহলে এটা হলো চিহ্ন বিট, আর 7 বিট এতটুকু হলো সংখ্যার মান। তো এতটুকু সংখ্যার মান তো আসলে 5ই আসবে। দেখো 1 2 3 4, হ্যাঁ 101, তো 0 থাকা না থাকা তো ভ্যালুলেস, তো মূলত কি 101, আর 101 মানে কি 5। ঋণাত্মকও ওই রকমই, দেখো এতটুকু সব ঠিকই আছে, শুধু চিহ্ন বিট পরিবর্তন, যে ঋণাত্মকের জন্য 1। এটা একটা পদ্ধতি ছিল, কিন্তু বর্তমানে এই পদ্ধতি নেই। এটার অনেক সীমাবদ্ধতা ছিল, দেখা গেছে কাজ করতে গিয়ে বা ক্যালকুলেট করতে গিয়ে এটা সময় বেশি নিয়েছে, হ্যাঁ এরকম কিছু গাণিতিক জটিলতা বৃদ্ধি ছিল এটাতে। পরে সমসাময়িক বিজ্ঞানের আরেকটা পদ্ধতি নিয়ে আসে, সেটা হলো এরকম যে -5 আমরা ধনাত্মকের সাথে তুলনা করব। এইভাবে চিন্তা করছেন পরবর্তী দিনে কীরকম, আগে 8টা ঘর আমরা তৈরি করে নিই, 1 2 3 4 5 6 7 8। এবার আরেকজন এসে বলতেছেন যে ঋণাত্মক সংখ্যা পদ্ধতি এইভাবে স্টোর হয়। কিভাবে? ধনাত্মক যেভাবে তার উল্টো। উল্টো বলতে এটাই বোঝাচ্ছি যে 0 থাকলে হবে সেখানে 1, আর 1 থাকলে হবে সেখানে 0। তাহলে ধনাত্মক যেভাবে, তাহলে 1 0 0 1 1 0 0 1 0 1 0 1 0 1 0 1, আর এটার নামকরণ করা হয় 1-এর পরিপূরক। ঠিক আছে, তাহলে প্রকৃত মান গঠন পদ্ধতি কি? প্রকৃত মান গঠন পদ্ধতি হলো সংখ্যার মান দুইটা সেম, শুধু চিহ্ন বিট পরিবর্তন, প্লাসের জন্য 0, মাইনাসের জন্য 1। 1-এর পরিপূরক কি? 1-এর পরিপূরক হলো যে ধনাত্মক সংখ্যা যেভাবে আছে তার উল্টো। দেখো 0 ছিল 1, 0 ছিল 1, 0 ছিল 1, 0 ছিল 1, 0 1 1 0 0 1 1 0। ঠিক আছে, এটাতেও প্রবলেম, এখানেও জটিলতা। হ্যাঁ, এখানেও দেখা গেছে যে যোগ বিয়োগ করার জন্য আলাদা আলাদা সার্কিট বা বর্তনী ব্যবহার হতো। তো সমসাময়িক আরেকটা পদ্ধতি কিছুদিন পর আসে, সেটা ছিল 2-এর পরিপূরক। অর্থাৎ 2-এর পরিপূরকের নিয়মটা হলো 1-এর পরিপূরক পাওয়ার পর যে ফলাফলটি আসে, ধনাত্মক সংখ্যার 1-এর পরিপূরক করার পর যে ফলাফলটি আমরা পাই, বা 1-এর পরিপূরকের ফলাফলের সাথে 1 যোগ, তাহলে যোগ 1।
1 2 3 4 5 6 7 8 এটা হলো আমাদের -5। তাহলে 0 আর 1 যোগ করলে হবে 1। 1 এর নিচে তো আর কিছু নেই, 1। 0 এর নিচে কিছু নেই, 0। 1 এর নিচে কিছু নেই, 1 1 1 1 1। এটাকে বলতেছি আমরা 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক এটাই হলো বর্তমান চলমান, আর এগুলো হলো পুরাতন। এটা আর এখন এই দুইটা পদ্ধতি এখন আর চলে না। তাহলে দেখো, ধনাত্মক সংখ্যা পদ্ধতি কম্পিউটারের মধ্যে স্টোর হওয়ার পিছনে ক্যালকুলেশনের সময় সেটা নিয়ে কিন্তু কোথাও কোনো কথা নেই। কিন্তু ঋণাত্মক সংখ্যা পদ্ধতি কম্পিউটার স্টোর হওয়ার পিছনে আমাদের কয়টি পদ্ধতি দেখলাম? 3টি। একটি হলো প্রকৃত মান গঠন পদ্ধতি, আরেকটি হলো তোমার 1 এর পরিপূরক, আরেকটি হলো তোমার 2 এর পরিপূরক। এখন যদি বলি বর্তমান বা চলমান বা আধুনিক কোনটি? 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক পদ্ধতি আসার পরে এই প্রকৃত মান গঠন পদ্ধতিতে এবং 1 এর পরিপূরক এর গঠন পদ্ধতিতে যে সকল প্রবলেম ছিল সেগুলো সলভ হয়ে যায়। অর্থাৎ এখানে 1 এর পরিপূরকে যেমন ছিল যোগের জন্য একটা সার্কিট, বিয়োগের জন্য আরেকটা সার্কিট, কিন্তু 2 এর পরিপূরক আসার পর যোগ বিয়োগ দুইটাই এই 2 এর পরিপূরক আসার পর একটা সার্কিটের মাধ্যমে সমাধান হয়, সেটা হলো যোগের সার্কিট। ঠিক আছে? এখন এই 2 এর পরিপূরকের আলোকেই আমরা আসলে ক্যালকুলেশন করব। তো আজকে আমরা দু একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমরা একটু দু একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এখন এই জায়গা থেকে ছোটোখাটো প্রশ্ন আসতে পারে, কীরকম? যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে একটা সংখ্যার, মনে করো ঋণাত্মক সংখ্যার একটা মান লিখো। ধরো আমি একটু লিখি প্রকৃত মান গঠন 1 এর পরিপূরক 2 এর পরিপূরক। ধরো আমরা বের করব -6 এর মান, -6 এর মান, -6 এর মান। ঠিক আছে? এখন বললো যে প্রকৃত মান গঠন পদ্ধতিতে -6 এর মান বের করো। তাহলে প্রথমে আমরা +6 এর মান বের করব। আমরা এবার আর ঘর ব্যবহার করব না। আচ্ছা, 6 এর জন্য 1 1 0, আর প্লাসের জন্য আমরা জানি 0। টোটাল বিট হলো আমাদের 8টি, 1 2 3 4, আর 4 বিট শর্ট। আমরা কি দ্বারা ফিল আপ করবো? 0 দ্বারা। এখন -6 প্রকৃত মান গঠন পদ্ধতির আলোকে -6 এর মান আসবে কি? যে শুধু চিহ্ন বিটের পরিবর্তন হবে, মাইনাসের জন্য 1, আর বাদ বাকি যা আছে তাই থাকবে। 1 এর পরিপূরক আমরা +6 আগে বের করে নিই। 1 1 0, প্লাসের জন্য 0, বাদ বাকি 0 দ্বারা ফিল আপ হবে। -6 1 এর পরিপূরকের নিয়ম কি? +6 এ যা থাকবে বাইনারি ডিজিট তার হবে উল্টো। 1 0 1 আছে 0 0 আছে 1 1 1 1 1। ঠিক আছে? তারপরে আসি 2 এর পরিপূরক। প্রথমে +6 1 1 0, প্লাসের জন্য 0, বাদ বাকি 4টা 0। ঠিক আছে? এরপর বের করতে হয় কি আমাদের 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক 0 থাকলে 1 1 1 1 1 1 0 1 0 0 1। 1 এর পরিপূরক। এর সাথে আমাদের কি বলা হয়েছে? 1 যোগ করতে হয় 2 এর পরিপূরকের জন্য। 2 এর পরিপূরক মানে হলো 1 এর পরিপূরক +1। তাহলে 0 আর 1 যোগ করলে আমরা জানি, এর সাথে তো যোগ করতেছি 1 আর 1। আমরা 1 আর 1 যোগ করলে আমরা জানি 1 0। আমরা এই 0 লিখি আর হাতে থাকে 1। তাহলে 0 হাতের আছে 1, 0 আর 1 যোগ করলে 1। 0 এর নিচে কিছুই নেই, 0। এই 1 এর নিচে কিছু নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। এটা হলো -6। ঠিক আছে? তাহলে -6 এইখানে যে মানটি লিখছি প্রকৃত মান গঠন পদ্ধতির আলোকে, এখানে লিখছি 1 এর পরিপূরকের আলোকে, এখানে লিখছি 2 এর পরিপূরকের আলোকে। এই দুটো পদ্ধতি আমাদের কিন্তু চলবে না। ধনাত্মকের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, একটাই। কিন্তু ঋণাত্মকের জন্য আমরা যদি বলি যে ঋণাত্মক সংখ্যা পদ্ধতির
কম্পিউটার গঠন হওয়ার পিছনে পদ্ধতি কয়টি? 3টি। প্রকৃত মান গঠন পদ্ধতি, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। ব্যাখ্যা করো, তোমরা একটু আলোচনা করে এরকম করে উদাহরণ দিয়ে দিবে। এরপর আসতে পারে যে 2 এর পরিপূরকের গুরুত্ব ব্যাখ্যা করো। তোমরা এই আগের লিমিটেশনসগুলো দিবা, দেওয়ার পরে সর্বশেষে এই 2 এর পরিপূরকের ক্ষেত্রে এসে বলবা যে আগের সীমাবদ্ধগুলো দূর করার কথা বলবা। সবচেয়ে আপডেটেড যে লাইন সেটা বা কথাটা হলো 2 এর পরিপূরক আসার পর যোগ এবং বিয়োগের জন্য আলাদা সার্কিট ব্যবহার না হয়ে একটি সার্কিটের মাধ্যমে সম্পন্ন হয়, সেটি হলো যোগের সার্কিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই 2 এর পরিপূরক পদ্ধতিটা ব্যবহার করে আমরা এখন কিছু ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা একটা যোগের সমাধান করতে চাচ্ছি। ধরো +7, এত না, একটু লিখে নেই যে 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে +7 এর সাথে +5 যোগ করো। তাহলে আমরা লেখার স্টাইল হবে এরকম, সমাধান +7 প্লাসের জন্য 0, 7 বাইনারি আমরা কত জানি? 1 1 1। টোটাল বিট হলো আমরা জানি 8 বিট রেজিস্টার, তো 4 বিট চলে গেল, আর থাকবে কি 4 বিট, সেটা ফিল আপ করবো আমরা 0 দ্বারা। এরপর আসো +5, তাহলে +5 প্লাসের জন্য হলো 0, এটা তো চিহ্ন বিট, চিহ্ন বিটের নিচে আমরা চিহ্ন বিট দিলাম 5, 5 বাইনারি কত? 1 0 1। বসাবো কিভাবে? ডান থেকে বাম দিকে, তাহলে 1, তারপর কি 0, তারপর কি 1, তারপর বাদ বাকি এগুলো তো আর ফাঁকা থাকবে না, শূন্য দ্বারা ফিল আপ হবে। তারপর আমরা বাইনারি নিয়মে করব যোগ। তো সবাই আমরা একটু যোগটা করে ফেলি, আমরা দেখি একটু কার কত আনসার আসে। সবাই এই যোগটা করে ফেলো। আচ্ছা, তো আমরা অনেকে যোগ হয়তো বা করতেছো, আমরা একটু যোগটা আমার সাথে একটু মিলিয়ে নাও। 1 আর 1 বিভিন্নভাবে অনেক টেকনিক আছে এগুলো বাইনারি যোগের ক্ষেত্রে। তো আমাদের এরকম হতে পারে যে 1 আর